সহজপাঠ চ্যানেলটিতে সবাইকে স্বাগত। আজ বনফুলের শ্রীপতি সামন্ত গল্পটা সম্পর্কে আলোচনা করব। প্রসঙ্গত জানিয়ে রাখি, এই গল্পটির একটি পাঠও আমি করেছি। সমস্ত কিছু লিঙ্ক ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেগুলো অবশ্যই শুনে দেখুন। সবার আগে আমার পোস্ট করা ভিডিওগুলো পাবার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। চলুন তাহলে শুরু করা যাক। শ্রীপতি সামন্ত, বনফুল। শ্রীপতি সামন্ত কেবল বনফুলের নয়, বাংলা গল্প ভাণ্ডারের এক অনন্য সম্পদ। গল্পটি আকারে খুব ছোট, কিন্তু সেই আয়তনকে ছাপিয়ে যায় গল্পটির অন্তর্নিহিত ব্যঞ্জনা। যে টেকনিক লেখক অন্য অনেক গল্পে ব্যবহার করেছেন, এখানেও তার ব্যত্যয় ঘটেনি। গোড়া থেকে পরিবেশ, পরিস্থিতি, ঘটনা ও চরিত্রগুলি স্বল্পরেখায় আঁকতে আঁকতে হঠাৎ পৌঁছেছেন গল্পের ক্লাইম্যাক্সে। তারপরেই সেই চাবুক হাঁকড়ানো পরিণতি আর তীব্র ব্যঙ্গের হুল ফুটিয়ে লেখকের দ্রুত প্রস্থান। প্রশ্ন ওঠে, কাকে তিনি বিদ্ধ করেন এই গল্পে? বাকসর্বস্ব, অপদার্থ, আড়ম্বর প্রিয়, ধোঁকাবাজ এক বাঙালি সাহেবকে, যিনি স্বদেশে তথাকথিত অভদ্রজনকে মনুষ্য পদবাচ্য বলে বিবেচনা করেন না, তাদের সুখ দুঃখেও কোথাও বিচলিত হন না, এবং কৌশলে বাকপটুতায় ঢাকতে চান নিজের দৈন্য ও অপরাধ। বাইরে কোচার পত্তন, ভিতরে ছুচোর কেত্তন। এই রকমের এক আপ্তবাক্য হয়তো পাঠকের মন আউড়ে নিতে পারে সাহেব বেশি বাঙালি বাবুটিকে দেখে, কিন্তু না, এ গল্পে মেকি সাহেবটি যে লেখকের ভাবনার কেন্দ্রবিন্দু নয়, তা স্পষ্ট হয়ে গেছে এর অদ্ব্যর্থ শিরোনামে। লেখক তার চিন্তার ভরকেন্দ্রটিকে রক্ষা করেছেন শ্রীপতি সামন্ত নামের এক নিতান্ত গোবেচারা গ্রাম্য মানুষটির উপর। এই চরিত্রটিকে স্পষ্ট করে তোলবার তাগিদে বিপরীত প্রান্তে আনা হয়েছে সাহেব বাবুটিকে। বেশবাসের চাকচিক্য বা ভাষার পারিপাট্যই যে মানুষের শেষ পরিচয় নয়, প্রকৃত ভদ্র আচরণ ও নৈতিক সাধুতায় একজন লোককে যথার্থ মানুষ পদবাচ্য করে তোলে। এ ধরনের একটা কেন্দ্রীয় ভাবনা বেরিয়ে আসে পুরো আখ্যানটি ভেদ করে। বলা বাহুল্য, সমগ্র গল্পটি স্নিগ্ধ কৌতুকে মুড়ে খুবই হালকা চালে পরিবেশন করেছেন গল্পকার, অথচ আঘাত যেখানে লাগবার সেখানে সেটা মোক্ষম হয়েই লেগেছে। এ কথা বলার বোধহয় অপেক্ষা রাখে না যে শক্তিমান গল্পকারদের গল্পের নিজস্ব কিছু চরিত্র থাকে। বনফুলের গল্পও সেই তাৎপর্যে অবশ্যই চরিত্রবান। বাক সংক্ষিপ্তির কারণে তার অনুগল্পগুলো তো ভীষণই আঁটোসাঁটো গঠনের। কোথাও তা ঘটনাবহুলত্বে এলায়িত হয়ে পড়ে না। কোনো দীর্ঘ ভূমিকার অপেক্ষা না করেই তার গল্প বিদেশি সংজ্ঞা মেনে শুরু হয়ে যায় ফ্রম দ্য ইনিশিয়াল সেন্টেন্স। এতেই আমাদের আলোচ্য শ্রীপতি সামন্তকে কেমন টান টান তারে বেঁধেছেন বনফুল, তা একটু লক্ষ্য করা যাক। দুটি বিপরীতধর্মী মানুষকে স্পষ্ট করবার জন্যে তার এই গল্পের আয়োজন। খুবই সাদামাটা সিকোয়েন্সে। ব্যস্ত সমস্ত এক শহরতলির প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে যাত্রী বোঝাই একটি ট্রেন, চলেছে কলকাতার অভিমুখে। ট্রেনটি অসম্ভব ভিড়ে ঠাসা, তবে ভিড় সর্বত্র সমান নয়। রেলের শ্রেণীগুলি যেহেতু টিকিটের অর্থমূল্যের ওপর নির্ভরশীল, তাই তৃতীয় থেকে প্রথম শ্রেণী অবধি 4টি শ্রেণীতে ভিড় ক্রমশ পাতলা হয়ে যায়। সূচনাতেই লেখক প্রথম শ্রেণীস্থ সাহেবী পোশাক পরিহিত এক ভদ্রলোকের কথা জানিয়ে দিয়ে তার পাঠককে সামান্য উদ্দেশ্যাভিমুখী করে তোলেন। এরপরই কাহিনীবৃত্তে ঘটে শ্রীপতি সামন্তের প্রবেশ। শ্রীপতি দেহাতি মানুষ, তার বেশবাস, কথাবার্তায় কোথাও কোনো শহুরে পালিশের নামগন্ধ নেই। লেখক তার বাহ্য দৃশ্যের যে বর্ণনা দিয়েছেন, তাতে লোকটি সম্পর্কে পাঠকের কোনো উচ্চ ধারণাই গড়ে ওঠে না। বর্ণনাটি সংক্ষিপ্ত কিন্তু নিখুঁত ও চরিত্র প্রকাশক। পরনে একটি আধময়লা থান, খালি গা,
পায়ে ধূলিধূসরিত একজোড়া দেশি মুচির তৈয়ারি চটি, চোখে তির্যকভাবে বসানো কাঁচ ফাটা চশমা, চশমার ফ্রেম নিকেলের, এবং তাহারও ডান দিকে ডান্ডাটা নাই, সেদিকে সুতা বাঁধা। এ ধরনের মানুষ নিয়ত আমাদের চারপাশে ঘোরে, কিন্তু আমরা চরম উদাসীনতায় মনের ধূসর পর্দা থেকে এদেরকে মুছে ফেলি। কেননা বাহ্যত এদের মধ্যে আকর্ষণীয় কোনো জৌলুস নেই, মনোযোগ দাবি করবার মতো কোনো ঐশ্বর্য নেই। কিন্তু গল্পকার বনফুলের স্বভাবই এই যে তিনি প্রায়শই সাধারণের মধ্যে খুঁজে পান কোনো অসাধারণত্বকে, অপাংতেয়কে দেখেন চরিত্রের কোনো দ্যুতিময় আলোয়। শ্রীপতি সম্পর্কেও পাঠকের মনে একটা প্রাথমিক ধারণা গড়ে তোলার চেষ্টা করেন তিনি, পরে অপূর্ব কৌশলে ভেঙে দেন সেই সযত্ন নির্মিত ধারণাকে। তুচ্ছ অনাকর্ষক একটি মানুষের মধ্যে অসম্ভব এক সদ্গুণকে উপলব্ধি করে পাঠকও বিস্মিত না হয়ে পারে না। এখানে শ্রীপতি সম্পর্কে পাঠকের প্রাথমিক ধারণাটি কেমন, স্বল্পরেখায় যেটুকু ফুটেছে তাতে আমাদের মনে হয় আর পাঁচজন ছাপোষা গেরস্তের মতো তিনিও সুযোগ সন্ধানী। বিনয় গদগদ মুখখানি তার কাজ হাসিলের মস্ত হাতিয়ার। এই ভিড় ট্রেনেই তিনি কলকাতায় চলেছেন, আর তার টিকিট তৃতীয় শ্রেণীর, সবচেয়ে সস্তা দামের। সেখানে তার পক্ষে ওঠা অসম্ভব, কেননা লেখক পূর্বেই জানিয়ে দিয়েছেন তৃতীয় শ্রেণীতে লোক ঝুলিতেছে। সামন্তমশাই হয়তো সেই বোঝার উপর শাকের আটি হতে পারতেন, কিন্তু সেখানে তিনি উঠতে পারলেন না সম্ভবত আরও দুটি ব্যক্তিগত কারণে। প্রথমত, বিগত 2 রাত্রি তিনি নিদ্রাহীন, তাই অদ্য তাহার নিদ্রার অত্যন্ত প্রয়োজন। আর দ্বিতীয়ত, তিনি কলকাতায় চলেছেন ব্যবসার কাজে। তিনি একা নন, তার সঙ্গে রয়েছে কয়েক বোঝা শালপাতা, 1 বান্ডিল খালি বস্তা, 2 হাঁড়ি গুড়, একটি তরমুজ, একটা বটি, একটা ছিপ, অনেকগুলো বোঁচকা ও পুটলি, 1 টিন ঘি এবং একজন পরিচারক। এক্ষেত্রে বুদ্ধিমান ও সুযোগ সন্ধানী মাত্রই যা করে থাকে, শ্রীপতিও তাই করতে চেয়েছেন, অর্থাৎ রেলের কোনো পদস্থ ব্যক্তিকে ধরে ট্রেনের খালি জায়গাতে ব্যবস্থা করে নেওয়া। সে ব্যবস্থা যত অস্বাচ্ছন্দ্যের এবং নিচু স্তরেরই হোক না কেন। স্টেশনের ছোটবাবুকে হাতের কাছে পেয়ে শ্রীপতি কাকুতি মিনতি করতে থাকেন ফার্স্ট ক্লাসের লাগোয়া চাকরদের জন্য বরাদ্দ কামরাতে চড়ে বসতে। সামন্তমশাইয়ের এই কথাবার্তা ও আচার আচরণের নীরব শ্রোতা ও দর্শক ছিলেন সেই সাহেবী পোশাক পরিহিত বাঙালি ভদ্রলোকটি, যার ধূমায়মান পাইপটি তার উচ্চ শ্রেণী ও আভিজাত্যের সূচক হয়ে মুখের এক প্রান্ত থেকে ঝুলছিল। শ্রীপতির কাতর আবেদনে ছোটবাবুর মন কিছুটা সরস হলেও সেই ভদ্রলোকটি শ্রীপতির বেশবাস, চেহারা ইত্যাদি দেখে স্পষ্টই জানিয়ে দেন তার পক্ষে চাকরের জন্য বরাদ্দ কামরাতেও শ্রীপতিকে জায়গা দেওয়া সম্ভব নয়। বৃদ্ধ সামন্তমশাই তবুও বাবুটির আনুকূল্য পাবার আশায় হাত জোড় করে বলে ওঠেন, আমিও তো হুজুরের চাকরি, চাকর ছাড়া আর কি, অনুমতি যদি করেন দয়া করে। কিন্তু তবুও মন গলে না ভদ্রলোকের। তিনি বৃদ্ধের সঙ্গে অনর্থক বাগবিতণ্ডা করে সময় নষ্ট করতে নারাজ, তাই সপাইপ মুন্ডটি ভিতরে ঢুকিয়ে চটকে যাওয়া মেজাজকে শান্ত করার উদ্দেশ্যে বৈদ্যুতিক পাখাটা ফুল ফোর্সে চালিয়ে দেন। ট্রেন ছাড়া শেষ ঘণ্টি বেজে যায়। তখন অগত্যা শ্রীপতি সামন্ত মতিস্থির করে নেন এবং প্রথম শ্রেণীতে পা দিয়ে তার যাবতীয় মালপত্র তাড়াহুড়োই সেখানে উঠিয়ে নেন, আর সঙ্গের ভৃত্যটিকে পাঠিয়ে দেন পাশের চাকরদের কামরায়। গল্পটির দ্বিতীয় তথা অন্তিম পর্যায় শুরু হয় এরপর। এ পর্যায়ে উপর্যুপরি এমন দুটি অবিশ্বাস্য ঘটনা ঘটে যায়, যার আকস্মিকতায় পাঠক প্রথমত বিমূঢ় হয়ে পড়ে, পরে ধাক্কা সামলে উৎকট হাস্যে ফেটে পড়ে, আর অপ্রত্যাশিত আঘাতের রেশ ফুরোবার আগেই সুযোগ বুঝে ব্যঙ্গের হুল ফুটিয়ে লেখকও ফেটে পড়েন গল্পটির জমাটি মজলিস থেকে। কি কি ঘটনা ঘটে এই পর্যায়ে? কর্তব্যরত এক পাঞ্জাবি টিকিট পরীক্ষক যথাসময়ে এসে দেখা দেন ফার্স্ট ক্লাসের কামরায়। শ্রীপতি সামন্ত উপযুক্ত ভাড়া চুকিয়ে দিয়ে রসিদটি গুছিয়ে রাখেন ট্যাকের গেজেতে। তারপর বোধহয় তিনি নিশ্চিন্ত মনে সুখনিদ্রার আয়োজনে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু ভাগ্যে যার সুয়াস্তি নেই, তার কপালে তো নানা উটকো ঝঞ্ঝাট জুটবেই। নিদ্রাসক্ত সামন্তমশায়ের তন্দ্রাচ্ছন্নতা হঠাৎ ঘুচে যায় পাঞ্জাবি ক্রু
ও বাঙালি সাহেবটির সচিৎকার হিন্দি বচসায়। বচসা বেঁধেছে সাহেবটির টিকিট নিয়ে। পাঞ্জাবি ক্রুটি নিয়মমাফিক টিকিট দেখতে চাইলে বাঙালি সাহেব বাককৌশলে টিকিট দেখানোর ব্যাপারটি এড়িয়ে যেতে চান। কিন্তু কর্তব্যনিষ্ঠ টিকিট পরীক্ষক ভদ্রলোকের প্রকৃত মতলবটি বুঝতে পেরে খানা তল্লাশি চালিয়ে কোনো টিকিটই খুঁজে পান না। এ নিয়ে দুদলের বাকবিতণ্ডা চরমে ওঠে, আর সেই আওয়াজে জেগে ওঠেন শ্রীপতি সামন্ত। আকস্মিক এক ঝগড়ায় সামন্তমশাই মনে মনে খুবই বিরক্তি বোধ করেন। দোষ দেন নিজের মন্দ ভাগ্যের। কেননা অনেক পয়সা বেশি দিয়ে তিনি প্রথম শ্রেণীতে যেতে চেয়েছেন কেবল আজ রাতটার নিরুপদ্রবে নিদ্রা দেবেন বলে। কিন্তু এরকম ধুমধুমার ঝগড়া চলতে থাকলে নিদ্রা অসম্ভব, অর্থাৎ আখেরে টাকাটা তার জলেই গেল। এই কথা ভেবে তিনি ঈশ্বরের নাম জপ করতে করতে হাই তোলেন। এমন সময় তার কানে আসে পাঞ্জাবি ক্রুটির এমন একটি মন্তব্য যাতে তার ভ্রু কুঞ্চিত হয়ে ওঠে। ক্রুটি মিথ্যেবাদী, জালিয়াত, প্রবঞ্চক ব্যক্তিটিকে লক্ষ্য করে সমস্ত বাঙালি বাবুদের উদ্দেশ্যে যে মন্তব্য করে বসেন তা শুনে জাতি সম্মানে গর্বিত শ্রীপতি সামন্ত আহত হন এবং নিজের গেজে থেকে টাকা বার করে অপরিচিত বাঙালি সাহেবটির পুরো ভাড়া মিটিয়ে দেন। কেমনভাবে টাকাটা তার গদিতে পরিশোধ করবেন সে কথা সাহেবটিকে জানানোর পর হিন্দিভাষী পাঞ্জাবি ক্রুটির দিকে মাথা ঝাঁকিয়ে সামন্তমশাই বলেন, কটা বাঙালি আপ দেখা হ্যায়, জাত তুলকে গালাগালি দেওয়া কোন দেশি ভদ্রতা রে বাপু। এবং তারপরেই ইষ্টনাম জপতে জপতে কামরার বেঞ্চে লম্বমান হলেন, কেননা অদ্য তাহার নিদ্রার অত্যন্ত প্রয়োজন। গল্পটি শেষ হয় লেখকের পরিহাস নিপুণ এক মন্তব্যে। বাঙালি সাহেবটি সামন্ত মহাশয়ের গদিতে টাকাটা ফেরত দিয়াছিলেন কিনা জানি না, কিন্তু সমস্ত পথটা তিনি আর পাইপ ধরাইতে সাহস করিলেন না। এমন নির্বেদ রসঘন ব্যঞ্জনা সমৃদ্ধ গল্প খুব অল্পই লেখা হয়েছে সারা বাংলা সাহিত্যে, যার সূচনা থেকে সমাপ্তি পর্যন্ত প্রচণ্ড টান টান কৌতূহল কাহিনীর অভ্যন্তরভাগে রয়ে গেছে। এ গল্পে ব্যবহৃত কোনো বাক্যকেই অতিরিক্ত অবান্তর বলে মনে হয় না। ঠিক যতটুকু প্রকাশ করার প্রয়োজন বনফুল কেবল সেটুকুই উপস্থাপিত করেছেন এখানে। বাক্যের শব্দগুলিও সুনির্বাচিত, অমোঘ। ঘটনা সংস্থাপনের মুন্সিয়ানায় মুখ্য চরিত্র দুটি তাদের দোষগুণ বিশেষত্ব নিয়ে চমৎকার স্পষ্টতায় উঠে এসেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে লেখকের চরিত্রাঙ্কনের দক্ষতাও চমৎকার। অনুগল্পে স্থান স্বভাবতই সংকীর্ণ, অধিকাংশ বাক্যই ইঙ্গিতধর্মী। তবু জাত খেলোয়াড় যিনি, তিনি এই স্থানটুকুতেই দুর্দান্ত খেলতে পারেন। বনফুল এসব ক্ষেত্রে অনবদ্য। তিনি শব্দ খরচে ভীষণই মিতব্যয়ী। প্রয়োজনের বাইরে একটা অতিরিক্ত বাক্যও লিখতে তিনি কৃপণ। এই কৃপণ হাতেই তিনি এ গল্প এঁকেছেন যাত্রাভিমানী শ্রীপতি সামন্তকে, অথচ কোথাও মানুষটিকে অসম্পূর্ণ বলে মনে হয় না। শ্রীপতি গড়পড়তা বাঙালিরই একজন, নিজেকে কোনোভাবেই জাহির করার চেষ্টা নেই। পোশাকে আশাকে চেহারায় তিনি নিতান্তই সাদামাঠা। বেশবাসের বাইরে লেখক তার শরীরের যে বর্ণনা দিয়েছেন তাতে কোথাও কোনো জৌলুস চোখে পড়ে না। ঘাটটি ঈষৎ বাঁকা, চক্ষু দুইটি রক্তাভ, চোখের পাতা নাই, মাথায় টাক, বর্ণ নাতি ফর্সা কালো। তবে চোখের মধ্যে এমন কিছু আছে যা শ্রদ্ধা আকর্ষক, ও তার লোল চর্ম নির্লভ মুখখানি বিনয় গদগদ। এ মানুষের মধ্যে কোথাও যে কোনো ব্যক্তিত্ব কিংবা বিশিষ্ট মূল্যবোধ লুকিয়ে থাকতে পারে তা কল্পনারও অতীত। সেজন্য এই মানুষটি যখন হাত কচলে তোয়াজের সুরে স্টেশনের ছোটবাবুর কাছে চাকরদের কামরায় উঠবার অনুমতি ভিক্ষা করেন, তখন সেটাকে খুব একটা অসম্মত মনে হয় না কারো। এমনকি বাঙালি সাহেবটি চাকরের তুল্য নিজেকে ছোট করতে তার কোথাও আত্মসম্মানেও বাধে না। হঠাৎ মনে হতে পারে দারিদ্র্য বোধহয় লোকটিকে এতটাই হীনমন্য করে তুলেছে, তিনি বোধহয় কৃপা ও করুণার প্রত্যাশী। ফলে তার কোনো কিছুতেই কোনো অপমান বোধ নেই। কিন্তু এহেন অবজ্ঞেয় শ্রীপতি সামন্ত সম্পর্কে গড়ে ওঠা ধারণা ধীরে ধীরে গল্পকার ভেঙে দেন তিনটি পর্যায়ক্রমিক ধাপে। প্রথম ধাপ, স্টেশনের ছোটবাবু ও বাঙালি সাহেবের কাছে কাকুতি মিনতি করার পরেও চাকরদের কামরায় উঠতে না পেরে সর্বোচ্চ মূল্যের প্রথম শ্রেণীতে তার চড়ে বসা। দ্বিতীয় ধাপ, টিকিট পরীক্ষকের আগমনে কোমর থেকে গেজে বের করে টিকিটের উচিত মূল্য বিনা বাক্য ব্যয়ে চুকিয়ে দেওয়া। লেখক সেখানে একটি অতিরিক্ত তথ্য দেন যা কৌতূহলজনক। যদি কেহ গণিয়া দেখিতে পাইত
সামন্ত মহাশয়ের গেজেতে খুচরা টাকা ছাড়া 10,000 টাকার নোট রহিয়াছে। এইখানে হঠাৎ পাঠকের মনে প্রশ্ন তৈরি হয়, শ্রীপতি সামন্তের সামর্থ্য থাকা সত্ত্বেও তৃতীয় শ্রেণীর টিকিট খরিদ করা কি তার দারিদ্র্যবিলাস না স্বভাব কার্পণ্য? সম্ভবত এই দুই বিকল্পের কোনোটাই এর যথার্থ উত্তর নয়। আসলে শ্রীপতি সামন্ত প্রখরভাবে মিতব্যয়ী। প্রয়োজনে তিনি পয়সা খরচে দরাজহস্ত, যেটা দেখা গেল তৃতীয় ধাপে। পাঞ্জাবি ক্রুর বাঙালি জাতির সমালোচনা সাজাত্যভিমানী শ্রীপতিকে ভিতরে ভিতরে ক্ষুব্ধ করে তোলে, কিন্তু তিনি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতে পারেন না স্বজাতির এক চালিয়াত সাহেব সুবোধ অপকীর্তির প্রত্যক্ষ প্রমাণে। তাই নিজের গাটের টাকা খরচ করে অপমানের হাত থেকে সেই ময়ূরপুচ্ছধারী দাঁড়কাককে উদ্ধার করার পরই প্রতি আক্রমণে নামেন তিনি। একজন অজ্ঞাত কুলশীল ব্যক্তির জন্য তার এই দরদ পাঠককে বিস্মিত করে। আমরা আরও স্তম্ভিত হই এ কথা ভেবে যে কিছুক্ষণ আগে সামন্তমশাই এই সাহেব ভদ্রলোকটির কাছে যে ধরনের ব্যবহার পেয়েছিলেন তা ইতিমধ্যে ভুলে গেলেন কিভাবে? এ কি সেই পৌরোক্তিকে স্মরণ করায়, তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন? শ্রীপতি সামন্ত যে কেন এই অসম্ভব উদারতা দেখিয়ে ফেলেন তার বিস্তারিত ব্যাখ্যা গল্পের মধ্যে না থাকলেও তার কথিত একটি উক্তিতে এর ইঙ্গিতটি অর্থপূর্ণভাবে ধরা আছে। বাঙালি বাবুটির অপরাধ থাকা সত্ত্বেও পাঞ্জাবি ক্রুটির জাত তুলে গালি দেওয়াটাই সবচেয়ে বেশি লেগেছে শ্রীপতির। এই বিশেষ বোধের স্মরণীবে নিতান্ত সাদাসিধে গোবেচারা শ্রীপতি সামন্ত সম্পর্কে এবার স্পষ্ট একটা ধারণায় পৌঁছে যাই আমরা। তিনি নিজের জীবনযাপনে কোথাও বিলাস বা আরামপ্রিয়তার ছাপ রাখেন না বটে, তবে তিনি একজন পরিপূর্ণ আত্মসচেতন জাতিগর্বী মানুষ। কোন জাতের বিশেষ একটা মানুষকে দেখে সমস্ত জাতটাকে বিচার করার পক্ষপাতী তিনি নন, এবং বিপন্ন স্বজাতির উদ্ধারে তিনি কখনো আত্মপর বিবেচনা করেন না। এই মহৎ গুণই শ্রীপতি সামন্তকে এ গল্পের নায়ক বানিয়েছে। বিচিত্রদর্শী লেখক শ্রীপতিকে উপস্থিত করেছেন তুচ্ছের মধ্যে উচ্চগুণের আবির্ভাবের সম্ভাব্যতাকে স্বীকার করে নিয়ে। সাধারণের ভিতর অসাধারণত্বকে প্রত্যক্ষ করার নামই যদি হয়ে থাকে কবিদৃষ্টি, তাহলে এ গল্পে বনফুল সেই দুর্লভ প্রজ্ঞা দর্শনকেই তুলে ধরেছেন অতি সাধারণ, অতি নগণ্য, অথচ মহৎ গুণের অধিকারী অশিক্ষিত গ্রাম্য অপরিচ্ছন্ন কুদর্শন শ্রীপতি সামন্তের মধ্যে দিয়ে। এইটাই মূলত গল্পটির প্রধানতম বক্তব্য বিষয়। এবারে আমরা প্রবেশ করব গল্পটির থেকে যে ধরনের প্রশ্নগুলো আপনাদের আসবে সেই প্রশ্নগুলোর আলোচনায়, অর্থাৎ তথ্যভিত্তিক আলোচনা এবং উদ্ধৃতি কিংবা আরও যে সমস্ত প্রশ্নগুলো আছে চলুন একবার সেগুলো দেখে নিই। প্রথমেই শ্রীপতি সামন্ত গল্পটিতে যেসব চরিত্র আছে সেগুলোর দিকে একবার চোখ বুলিয়ে নিই। গল্পের প্রধান চরিত্র শ্রীপতি সামন্ত। শ্রীপতি সামন্ত স্বর্গীয় ছিদাম সামন্তের পুত্র। শ্রীপতি সামন্তের 3 জন ভৃত্য ছিল, কালীকিঙ্কর, শ্যামাপদ, বাঞ্ছা। গল্পটিতে আছে রেল স্টেশনের ছোটবাবু, পাঞ্জাবি ক্রুও আছে, আর প্রথম শ্রেণীর একজন যাত্রীকে আমরা পাই সাহেব, কিন্তু এটা কোনো নাম নয়। এবারে শ্রীপতি সামন্ত গল্পটিতে যেসব গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে চলুন সেগুলো একবার দেখে নিই। তৃতীয় শ্রেণীতে লোক ঝুলছিল, দ্বিতীয় শ্রেণীর বার্থগুলিও অধিকৃত। ট্রেনের 4 শ্রেণীর মধ্যে প্রথম শ্রেণী শুধু খালি। রাত্রি 8টায় স্টেশনে গাড়ি আসে। শ্রীপতির কাছে তৃতীয় শ্রেণীর টিকিট ছিল। বিগত 3 রাত্রি শ্রীপতি সামন্ত ঘুমাননি। সর্বেশ্বরবাবুর নাতনির বিয়ের গোলমাল হেতু 2 দিন, আর গরমের জন্য 1 রাত্রি ঘুম হয়নি শ্রীপতি সামন্তর। গল্পটিতে নেপোলিয়ানের প্রসঙ্গ আছে 2 বার। শ্রীপতি সামন্ত কুলিকে ডেকেছিলেন এই বলে, ওরে দাঁড়া। শ্রীপতি সামন্তের গুণগান করে এখনও
ছেলে বুড়ো সবাই। স্টেশনের যে ছোটবাবুটিকে আমরা দেখতে পাই, তার পরনে কাপড়, কোট আর মাথায় টুপি। প্রথম শ্রেণীর সাহেবী পোশাক পরিহিত বাঙালি যাত্রী জানলা দিয়ে মুখ বাড়িয়ে সামন্ত ছোটবাবু সংবাদ উপভোগ করছিলেন। তার মুখে ধূমায়মান পাইপ। শ্রীপতি সামন্তের পরনে একটি আধময়লা থান, খালি গা, পায়ে ধূলি ধূসরিত একজোড়া মুচির তৈরি চটি, চোখে তির্যকভাবে বসানো কাঁচফাটা চশমার ফ্রেম নিকেলের, এবং তার ডান দিকের ডান্ডা নেই, সেদিকে সুতো বাঁধা। শ্রীপতি সামন্ত সম্পর্কে গল্পকার বলেছেন, তার ঘাড় ঈষৎ বাঁকা, চোখ দুটি রক্তাভ, চোখের পাতা নেই, মাথায় টাক, বর্ণ নাতি ফর্সা কালো, হাতে ঠেলো হুকো। শ্রীপতি সামন্ত যখন ট্রেন ধরছিল তখন তার সঙ্গে ছিল কালীকিঙ্কর, শ্যামাপদ ও বাঞ্ছা। প্রথম দুজন অর্থাৎ কালীকিঙ্কর ও শ্যামাপদ জিনিসপত্র তুলে প্রণাম করে নেমে যায়, আর তৃতীয়জন অর্থাৎ বাঞ্ছা পাশের কামরায় গিয়ে ওঠে। কালীকিঙ্কর, শ্যামাপদ ও বাঞ্ছা কয়েক বোঝা শালপাতা, এক বান্ডিল খালি বস্তা, 2 হাঁড়ি গুড়, একটা তরমুজ, একটা বটি, একটা ছিপ, 2টি প্রকাণ্ড ঝুলিতে বোচকা ও পুটলি ও 1 টিন ঘি সমেত শ্রীপতি সামন্তকে ফার্স্ট ক্লাসে তুলে দেয়। শ্রীপতি সামন্ত বেঞ্চের উপর উবু হয়ে গেজে বার করেন। তার গেজেতে খুচরো টাকা ছাড়া 10,000 টাকার নোট ছিল। ট্রেনের ফার্স্ট ক্লাসের ক্রু ছিল পাঞ্জাবি। বাঙালি সাহেবের কাছে ছিল দিয়াশালায়, পাইপ ও একটি সিনেমার সাপ্তাহিক। পাঞ্জাবি ক্রুর সাথে বাঙালি সাহেবের বচসা বাঁধে। বিশুদ্ধ ইংরেজিতে বেশিক্ষণ বচসা চালানো শক্ত বলে উভয়ে রাষ্ট্রভাষা হিন্দির শরণাপন্ন হন। শ্রীপতি সামন্ত গল্পটিতে শ্রীপতি সামন্ত দুর্গা শ্রীহরি এই শব্দটি উল্লেখ করেছেন 4 বার। শ্রীপতি সামন্ত সাহেবের ভাড়া মিটিয়ে দেন। সামন্ত সাহেবকে একটা ঠিকানা দিয়ে কলকাতায় তার গদিতে টাকা জমা দিতে বলেন। সাহেব সারা পথ আর পাইপ ধরাননি। সামন্ত কলকাতাগামী ট্রেনে উঠেছিলেন। শ্রীপতি সামন্ত ভাড়ার অঙ্ককে যাহা 52 তাহাই 53 সংখ্যার সাথে তুলনা করেন। আমরা দেখলাম গল্পটির প্রধান প্রধান তথ্যগুলি। এবারে দেখি গল্পটির প্রধান প্রধান উদ্ধৃতিগুলি। সকলে নেপোলিয়ান নহেন। গল্পকার বলেছেন শ্রীপতি সামন্ত সম্পর্কে, তিল ধারণের স্থান হয়তো আছে, কিন্তু মনুষ্য ধারণের সত্যই স্থানাভাব। গল্পকার, তাহার দ্বারা এ অসম্ভব সম্ভব হইল না। শ্রীপতির ঘুমিয়ে কলকাতা যাওয়া। বিদ্যুৎ চমকের মতো একটা বুদ্ধি মাথায় খেলিয়া গেল। বুদ্ধিটি হল ছোটবাবুর কাছে মিনতি, প্রথম শ্রেণী সংলগ্ন ভৃত্যের কামরায় প্রবেশের। ট্রেনে তো আগে চড়াই দায় হুজুর, শ্রীপতি সামন্ত বলেছিল ছোটবাবুকে। এবারে 3টি উক্তি খেয়াল করুন। এই 3টি উক্তি ছোটবাবু শ্রীপতি সামন্তকে বলেছিল।
মূর্খ লোক, হয়তো বুঝিতে পারেন নাই। এটা যে ফার্স্ট ক্লাস গো। উনি যদি আপত্তি না করেন, আমার আর আপত্তি কি? এই তিনটি উক্তি ছোটবাবু শ্রীপতিকে বলেছে। এবার একটু খেয়াল করুন, একই ধরনের তিনটি বাক্য। বিগত 3 রাত্রি মোটে ঘুম হয় নাই, এটি গল্পকারের। হুজুর, 3 রাত্রি ঘুম হয় নাই, শ্রীপতি সামন্ত ছোটবাবুকে বলেছে। ঘুমটা হওয়া আজ নিতান্ত প্রয়োজন হুজুর, শ্রীপতি সামন্ত সাহেবকে বলেছে। আমি বুড়া মানুষ, গরিব লোক, শ্রীপতি সামন্ত। লোল চর্ম নির্লম মুখখানি বিনয় গদগদ, গল্পকার বলেছেন শ্রীপতি সামন্ত সম্পর্কে। দ্যাট কান্ট বি, আই কান্ট অ্যালাউ, সাহেব বলেছে। তুই তাহলে পাশের কামরাটাই থাক গিয়ে, তোরই মজা হলো রে। তামাক টিকে সব গুছিয়ে রাখ, বাঞ্ছাকে বলেছিল শ্রীপতি সামন্ত। অনেক টাকার কেনা বেচা করতে হবে, আমার গদিতে টাকাটা জমা দেবেন সুবিধা মতো। এখানে দুটি উক্তি, এই দুটি উক্তি শ্রীপতি সামন্তের, সে সাহেবকে বলেছিল। যাহা 52 তাহা 53, শ্রীপতি সামন্ত বলেছিল পাঞ্জাবি ক্রুটিকে। ইয়োর টিকিট প্লিজ, পাঞ্জাবি ক্রু সাহেবকে বলেছিল। বাজে কথার কচকচিতে আর কাজ কি, কটা টাকা লাগবে বলুন, শ্রীপতি সামন্ত বলেছিল। বাক্যটি দেখুন, খেয়াল করুন পরের বাক্যটি। প্রথমে একটা ডট ডট আছে, তারপরে লেখা আছে পাঞ্জাবি ক্রু আসিয়া দর্শন দিলেন। এই যে শূন্যস্থানটি, এখানে বসবে গুম্ফশাস্ত্রু সমন্বিত, অর্থাৎ গুম্ফশাস্ত্রু সমন্বিত পাঞ্জাবি ক্রু আসিয়া দর্শন দিলেন। কটা বাঙালি আব দেখা হে, জাত তুলকে গালাগালি দেওয়া কোন দেশি ভদ্রতা রে বাপু, শ্রীপতি সামন্ত পাঞ্জাবি ক্রুটিকে বলেছিল। এই যে তথ্য এবং উদ্ধৃতিগুলো বললাম, এগুলো যদি আপনারা খেয়াল রাখেন তাহলে আমার মনে হয়, এবং প্রথম আলোচনাটা যদি শুনে এসে থাকেন তাহলে আমার মনে হয় যে এই গল্পটি থেকে যে প্রশ্নগুলোই আসবে আপনারা সেগুলোর সবগুলোরই যথাযথ উত্তর দিতে পারবেন। তবে এই প্রশ্ন অ্যান্সার কিংবা আলোচনা শুনবার আগে আমার মনে হয় এই গল্পটির পাঠ যেটা আমি করেছি সেটা আপনারা সবার আগে শুনে দেখুন। গল্পের সেই পাঠের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, সেগুলো আপনারা ভালো করে শুনুন এবং তথ্যগুলো আমার মনে হয় খাতায় লিখে নেওয়া ভালো, তাহলে আপনাদের পরবর্তীকালে মনে রাখতেও ভীষণ সুবিধা হবে। ভালো থাকুন।